এবার আমরা এনার্জি ব্যান্ড সম্পর্কে একটু আলোচনা করার ট্রাই করব। হোয়াট ইজ এনার্জি ব্যান্ড? আমরা একটু আগে কিন্তু দেখলাম যে আমরা হচ্ছে শেল নিয়ে কথা বলেছি, যে আমরা ভ্যালেন্স শেল নিয়ে কথা বলেছি, যে লাস্টের যে স্তরটি এটিকে হচ্ছে ভ্যালেন্স শেল বলা হয়। তো আমরা যদি এই যে শেলগুলো রয়েছে এই শেলগুলোকে জাস্ট এক একটা ব্যান্ড হিসেবে কল্পনা করি, লাইক আমরা জার্মেনিয়ামের ক্ষেত্রে হচ্ছে চারটি এরকম শেল দেখতে পাই। তো আমরা হচ্ছে প্রথম শেলটিকে যদি ফার্স্ট ব্যান্ড, দ্বিতীয় শেলটিকে হচ্ছে সেকেন্ড ব্যান্ড, তৃতীয় শেলটিকে হচ্ছে থার্ড ব্যান্ড, এবং সর্বশেষ 4 নম্বর যে শেলটি রয়েছে সেটিকে হচ্ছে আমরা ভ্যালেন্স শেল না বলে এখানে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড হিসেবে কল্পনা করলাম। তো আমরা জানি যে একটা আহ, তড়িৎ প্রবাহ বা ঘটাতে চাইলে ইলেকট্রনের ফ্লো ইম্পর্টেন্ট। সো ইলেকট্রনের ফ্লো মানে হচ্ছে আমাকে হচ্ছে ফ্রি ইলেকট্রন লাগবে, রাইট? সো এই ফ্রি ইলেকট্রনটা কোথা থেকে পাই? আমরা সবসময় এই ফ্রি ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে পাই, অর্থাৎ ভ্যালেন্স শেল থেকে পাই। অর্থাৎ সর্বশেষ যে কক্ষপথটি রয়েছে সেই কক্ষপথের যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলোকে আমরা যদি নির্দিষ্ট একটা পরিমাণ এনার্জি প্রোভাইড করতে পারি তাহলে হচ্ছে সেগুলো ফ্রি ইলেকট্রনে কনভার্ট হয়ে যায়, এবং এই ফ্রি ইলেকট্রনগুলোর মাধ্যমে হচ্ছে আমরা তড়িৎ প্রবাহটা ঘটাতে পারি, রাইট? তার মানে এই যে ভ্যালেন্স ব্যান্ডটা রয়েছে, এই ভ্যালেন্স ব্যান্ডে অবভিয়াসলি কিছু ইলেকট্রন কিন্তু অবস্থান নিচ্ছে। আমরা দেখেছিলাম যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডে হচ্ছে 4টি ইলেকট্রন থাকে। সো এই ইলেকট্রনগুলোকে যদি আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস করতে পারি বা সাপ্লাই দিতে পারি তাহলে হচ্ছে এগুলো ফ্রি ইলেকট্রনে কনভার্ট হয়ে যায় এবং সেগুলো কন্ডাকশন ব্যান্ডের দিকে মুভ করে। জার্মানিয়ামের ক্ষেত্রে এই নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জিটা হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট, এবং সিলিকনের ক্ষেত্রে এই এনার্জিটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ আমরা যদি এই নির্দিষ্ট পরিমাণ এনার্জিটা দিতে পারি সিলিকনের ক্ষেত্রে এবং জার্মানিয়ামের ক্ষেত্রে এই নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের এনার্জিটা যদি আমি সাপ্লাই করতে পারি তাহলে তাদের ভ্যালেন্স ব্যান্ড থেকে যে ইলেকট্রনগুলো রয়েছে এগুলো কন্ডাকশন ব্যান্ডে মুভ করবে, অর্থাৎ আমরা এখানে ফ্রি ইলেকট্রন পেয়ে যাব। সো দ্যাটস দ্য কনসেপ্ট। সো এবার আমরা এই কার্বনকে কেন আমরা হচ্ছে কমনলি ইউজ করি না অ্যাজ এ সেমিকন্ডাক্টর, এই কোশ্চেনটার অ্যান্সার আমরা দেওয়ার ট্রাই করি। চলেন আমরা কার্বনের স্ট্রাকচারটা একটু এখানে ড্র করার ট্রাই করি। যে কার্বনের আমরা জানি যে দুটি হচ্ছে শেল থাকে, ফার্স্টের যে শেলটি সেটাতে দুটি ইলেকট্রন এবং লাস্টের যে শেলটি সেটাতে হচ্ছে 4টি ইলেকট্রন থাকে, রাইট? এটি হচ্ছে কার্বনের স্ট্রাকচার। এবং আমরা একটু সিলিকনের স্ট্রাকচারটাও এখানে ড্র করি, তাহলে হচ্ছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে আসলে আমাদের প্রবলেমটি কোথায়, কেন আসলে আমরা কার্বনটাকে ইউজ করতেছি না অ্যাজ এ সেমিকন্ডাক্টর। সিলিকনের ক্ষেত্রে আমরা জানি 14টি ইলেকট্রন থাকে, সো প্রথম শেলে হচ্ছে দুটি এবং পরবর্তী শেলটাতে হচ্ছে আমরা 8টি করে ইলেকট্রন দেখতে পাই, তাই তো? এবং লাস্টের যে শেলটি রয়েছে এটাতে হচ্ছে আমরা 4টি ইলেকট্রন দেখতে পাই। তো আমরা একটু একটু যদি ফোকাস দিই, আমরা জানি যে মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে প্রতিটি পরমাণুর ক্ষেত্রে। তো কার্বনের ক্ষেত্রে দুটি শেল থাকায় এর যে নিউক্লিয়াস সেটি থেকে এর যে লাস্ট শেলের ইলেকট্রন এটির দূরত্বটা কিন্তু তুলনামূলকভাবে কম হয় কম্পেয়ার টু সিলিকন, কারণ সিলিকনের একটি এক্সট্রা স্তর বা শেল কিন্তু থাকে। তার মানে অবভিয়াসলি এখানে ওর নিউক্লিয়াস থেকে এর লাস্ট শেলের যে ইলেকট্রন এটার ডিস্টেন্সটা কিন্তু বেশি হবে, কারণ কার্বনের ক্ষেত্রে মাত্র দুটি শেল ছিল। তার মানে তার লাস্ট শেলের ইলেকট্রন থেকে তার নিউক্লিয়াসের দূরত্বটা তুলনামূলক কম। কিন্তু সিলিকনের ক্ষেত্রে শেল সংখ্যা বেশি হওয়ায় এর লাস্ট শেলের ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াস থেকে বেশ খানিকটা দূরে সরে গিয়েছে। তারপরে আমরা জানি যে নিউক্লিয়াস কিন্তু ইলেকট্রনগুলোকে একটা অ্যাট্রাক্ট করে, একটা আকর্ষণ বল থাকে। সো যত ডিস্টেন্স কম হবে আমাদের এই আকর্ষণটা কিন্তু তত দৃঢ় হবে। তার মানে এই কার্বনের এই ইলেকট্রনটাকে যদি আমরা ফ্রি করতে চাই আমাদের কিন্তু অনেক হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাই করতে হবে, এনার্জি প্রডিউস করতে হবে এই ইলেকট্রনটাকে যদি আমরা ফ্রি ইলেকট্রনে কনভার্ট করতে চাই। কারণ হচ্ছে এই নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের ডিস্টেন্সটা কম, নিউক্লিয়াসটা খুব দৃঢ়ভাবে ওকে অ্যাট্রাক্ট করে রয়েছে, অনেক আকর্ষণ করছে, অনেক বেশি শক্তি দ্বারা আকর্ষণ করছে। সো আমরা যদি এই আকর্ষণ থেকে ওকে মুক্ত করতে চাই আমাকে একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস করতে হবে। কিন্তু সিলিকনের ক্ষেত্রে যেহেতু নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের ডিস্টেন্সটা বেশি থাকে, সো ডিস্টেন্স যত বেশি হয় আকর্ষণটা তত কমে আসে, যার ফলে এই সিলিকনের এই ইলেকট্রনটাকে আমরা ফ্রি ইলেকট্রনে কনভার্ট করতে আমাদের অত বেশি এনার্জি দিতে হবে না কম্পেয়ার টু কার্বন। আমরা একটা মিনিমাল লেভেলে এনার্জি প্রডিউস করতে পারলেই এই যে ইলেকট্রনটা সিলিকনের ইলেকট্রনটা এটাকে আমরা হচ্ছে ফ্রি ইলেকট্রনে কনভার্ট করতে পারবো। সো দ্যাটস ওয়াই আমরা তো অবশ্যই চাবো যে আমাদের ইফিসিয়েন্সিটা হচ্ছে বাড়াতে। আমরা যদি সিলিকনকে একটু কম এনার্জি দিয়েই হচ্ছে ওর ইলেকট্রনগুলোকে ফ্রি করতে পারি তাহলে আমরা কেন আসলে কার্বনকে নিব, রাইট? সো দ্যাটস দ্য থিং। এবং আপনারা একটা মজার ব্যাপার কিন্তু এখানে খেয়াল করতে পারেন যে জার্মেনিয়ামের যে এনার্জিটা দরকার হয় ওর ইলেকট্রনকে ফ্রি করতে সেটার থেকে কিন্তু সিলিকনের এনার্জিটা একটু বেশি দরকার হয়। এটা কেন? কারণ সিলিকনের ক্ষেত্রে যদি 3টা শেল থাকে জার্মেনিয়ামের ক্ষেত্রে কিন্তু আসলে শেল সংখ্যা হয়ে যায় 4টা।
কেন 4টা? কারণ জার্মেনিয়ামে কিন্তু 32টা হচ্ছে ইলেকট্রন থাকে। তো 32টা ইলেকট্রন যেহেতু রয়েছে, তাহলে ফার্স্টের শেলে হচ্ছে দুটো, সেকেন্ড যে শেলটা রয়েছে সেটিতে হচ্ছে 8টি, এবং আহ, পরবর্তী শেলে হচ্ছে আবার সেম ভাবে হচ্ছে ইলেকট্রন থাকে, এবং লাস্টের শেলে হচ্ছে 4টি ইলেকট্রন থাকে, রাইট? সো শেল সংখ্যা যত বেশি হবে, এখানে হচ্ছে শেল সংখ্যা ছিল 3টি, সো এখানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে ডিস্টেন্স ছিল, এখানে শেল সংখ্যা কিন্তু হয়ে গেছে 4টি। সো অবভিয়াসলি নিউক্লিয়াস থেকে এর লাস্ট শেলের যে ইলেকট্রন, এটা ডিস্টেন্সটা আরো বেড়ে গিয়েছে। সো ডিস্টেন্স আরো বেড়ে গিয়েছে মানে কি, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা আরো কমে গিয়েছে। তার মানে আমি আরো কম পরিমাণ এনার্জি যদি প্রডিউস করি, তাহলে আসলে জার্মেনিয়াম থেকে আমি ইলেকট্রনকে ফ্রি ইলেকট্রনে কনভার্ট করতে পারবো, রাইট? সো জার্মেনিয়ামের ক্ষেত্রে এই এনার্জিটা এই জন্য আরো কম দরকার হয়। অর্থাৎ এজন্যই আমরা জার্মেনিয়ামের ক্ষেত্রে মাত্র 0.7 ইলেকট্রোভোল্ট প্রোভাইড করতে পারলে এখান থেকে ইলেকট্রনকে ফ্রি করতে পারি ভ্যালেন্স শেল থেকে। কিন্তু সিলিকনের ক্ষেত্রে এই এনার্জিটা একটু বেশি লাগে, 1.1, এবং কার্বনের ক্ষেত্রে এই এনার্জিটা আরো বেশি লাগে। সো এই জন্য হচ্ছে আমরা কার্বনকে ফ্রিকুয়েন্টলি অ্যাজ আ সেমিকন্ডাক্টর ইউজ করি না, আমরা হচ্ছে সিলিকন এবং হচ্ছে জার্মেনিয়ামকেই মোস্ট অফ দ্য কেসেস ইউজ করে থাকি। তো এবার হচ্ছে আমরা একটা হট টপিক নিয়ে আলোচনা করব, যেটি থেকে অনেক কোশ্চেন এসে থাকে যে সেমিকন্ডাক্টরের উপরে টেম্পারেচার কি কোনো প্রভাব রয়েছে। আমরা হচ্ছে একটু আগেই এটা নিয়ে আলোচনা অলরেডি একবার একটু ওভারভিউ আকারে দিয়েছি, যে টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজ করার মাধ্যমে আমরা সেমিকন্ডাক্টরটাকে অ্যাজ এ কন্ডাক্টর, অ্যাজ এ ইনসুলেটর ইউজ করতে পারি। সো এই ব্যাপারটা আমরা ইন ডিটেলস একটু দেখার ট্রাই করব আমাদের এনার্জি ব্যান্ড কনসেপ্ট অনুযায়ী। তো আমরা যদি টেম্পারেচারটাকে কমিয়ে রাখি, অর্থাৎ 0 কেলভিন টেম্পারেচারে যদি আমরা থাকি, সেক্ষেত্রে আমাদের অবভিয়াসলি ভ্যালেন্স ব্যান্ডে হচ্ছে কিছু ইলেকট্রন থাকবে। তো সেই ইলেকট্রনগুলো সেই পরিমাণ এনার্জি আসলে প্রডিউস করতে পারবে না, বা সেই পরিমাণ এনার্জি গেইন করতে পারবে না যে এনার্জিটা তার দরকার ফ্রি ইলেকট্রনে কনভার্ট হতে। কেন? এই বেসিক জিনিসটা হচ্ছে আপনারা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারেন, যে আমাদের যে পদার্থ থাকে, কথার কথা সাপোজ এখানে হচ্ছে পানি রয়েছে, রাইট? এখানে হচ্ছে পানির একটা লেয়ার রয়েছে। সো আমরা যদি এটিকে হিট দেই, আমরা যদি এটিকে হচ্ছে নিচ থেকে তাপ প্রদান করি, তাহলে হচ্ছে এই পানিগুলো কিন্তু ফুটতে শুরু করবে একটা লেভেলে গিয়ে। সো পানিগুলো ফুটতে শুরু করেছে কেন? কারণ পানির যে অণুগুলো, এগুলো হচ্ছে এক একটা গতিশক্তি লাভ করেছে। তার মানে হচ্ছে এখানে এখানে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়েছে। তার ফলে পানির অণুগুলো ছোটাছুটি করছে ক্রমাগত। ছোটাছুটি করার কারণে কিন্তু এই ফুটন্ত বা টকবক টকবক এই জিনিসটা ক্রিয়েট হয়েছে। সো সেম ভাবে আমরা যখন টেম্পারেচারটাকে কমিয়ে রাখি, তখন কিন্তু অ্যাকচুয়ালি পানিটা ফুটতে শুরু করে না, অর্থাৎ পানির অণুগুলো কিন্তু গতিশক্তি লাভ করে না, সে কিন্তু স্থির অবস্থায় থাকে। তো যখন লোয়ার টেম্পারেচার থাকে, তখন আসলে এই ভাইব্রেশনটা ক্রিয়েট হয় না। অ্যাজ আ রেজাল্ট এই ইলেকট্রনগুলো সেই অ্যামাউন্ট অফ এনার্জি গেইন করতে পারে না, যে এনার্জিটা তার দরকার হয় ফ্রি ইলেকট্রনে কনভার্ট হয়ে এই কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার জন্য। অ্যাজ আ রেজাল্ট আমরা যদি টেম্পারেচারটাকে 0 কেলভিনে রাখি, তখন আসলে আমরা কন্ডাকশন ব্যান্ডে তেমন কোনো ফ্রি ইলেকট্রনকেই দেখতে পাই না। কিন্তু আমরা যদি টেম্পারেচারটাকে ইনক্রিজ করে দিই, অর্থাৎ কেস 2তে আমরা টেম্পারেচারটাকে 0 কেলভিন থেকে বেশি করে দিয়েছি, রাইট? সো টেম্পারেচারটা যখন ইনক্রিজ করে দিই, তখন আমাদের এই ভাইব্রেশনটা ক্রিয়েট হয়, অর্থাৎ অণুগুলো একটা শক্তি লাভ করে। এই শক্তি লাভ করলে সে নির্দিষ্ট পরিমাণ যে অ্যামাউন্ট অফ এনার্জিটা দরকার ছিল তার ফ্রি ইলেকট্রনে কনভার্ট হতে, সেই এনার্জিটা সে যখন পেয়ে যায়, তখন সে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের দিকে মুভ করে, অর্থাৎ এটা একটা ফ্রি ইলেকট্রনে কনভার্ট হয়ে যায়। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। সো যখনই এই ফ্রি ইলেকট্রনে কনভার্ট হয়ে যায়, আমি বলছিলাম বারবার যে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনটা কিন্তু মুভ হয়ে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, অর্থাৎ সে এখন রেডি কন্ডাক্ট করার জন্য, অ্যাজ এ কন্ডাক্টর হিসেবে ইউজ হওয়ার জন্য সে রেডি। তার মধ্যে ফ্রি ইলেকট্রনের উৎপত্তি কিন্তু হয়ে গিয়েছে। সো এভাবে সবাই কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি গেইন করে এবং সবাই হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের দিকে মুভ করে, এই ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রনে কনভার্ট হয়ে যায়। তাহলে এখান থেকে হচ্ছে একটা নতুন কনসেপ্টে ক্রিয়েট হয়, যেটি হচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ডে যে জায়গাটাতে এই ইলেকট্রনটি ছিল পূর্ববর্তী অবস্থায়, সেই জায়গাটাতে একটা ভ্যাকেন্সি বা একটা ভ্যাকিউম বা একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়। অর্থাৎ ইলেকট্রনটা তো আর এখানে নেই, ইলেকট্রনটা তো কন্ডাকশন ব্যান্ডে চলে গিয়েছে। তাহলে যে জায়গাটাতে সে আগে ছিল ওই ভ্যালেন্স ব্যান্ডের ঠিক ওই জায়গাটাতে একটা ভ্যাকেন্সি বা একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে হোল। সো একটা মজার ব্যাপার হচ্ছে যে শুধু ইলেকট্রনের মাধ্যমেই যে ইলেকট্রনের ফ্লোয়ের মাধ্যমেই যে তড়িৎ প্রবাহ হয় এমন না, হোলের মাধ্যমে ওটি হওয়া পসিবল। তো সেই জিনিসটা আমরা হচ্ছে এখন দেখবো যে হোল কারেন্ট আসলে এই ব্যাপারটা কিভাবে কাজ করে।
আমরা মাত্রই একটি জিনিস সম্পর্কে আলোচনা করেছি যে যখন আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচার ইনক্রিজের ফলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস করতে পারি, সাপ্লাই দিতে পারি এই ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে, তখন হচ্ছে সেগুলো মুভ করে কন্ডাকশন ব্যান্ডের দিকে, অর্থাৎ সেগুলো ফ্রি ইলেকট্রনে কনভার্ট হয়ে যায়, রাইট? এবং এই জায়গাটাতে একটা ভ্যাকিউম বা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়, যেটিকে আমরা হোল বলছিলাম। তো আমরা তো একটা নেচার সম্পর্কে জানি যে আসলে প্রকৃতি কখনো ফাঁকা বা শূন্য স্থান পছন্দ করে না, রাইট? লাইক আপনারা এখন একটা সেমিস্টারে পড়াশোনা করছেন, আপনারা নেক্সট সেমিস্টারে কিন্তু আহ, পরের সেমিস্টারে চলে যাবেন অলরেডি, বাট আপনাদের এখনকার যে সেমিস্টারটা, এই সেমিস্টারটা কি ফাঁকা থাকবে বা এই ক্লাসরুমগুলো কি ফাঁকা থাকবে? কথা হচ্ছে না। জুনিয়র যারা আছে তারা হচ্ছে আপনাদের এই সেকশনটা বা আপনাদের এই সেমিস্টারটা কিন্তু ফিল আপ করে দিবে। তার মানে হচ্ছে কোনো ফাঁকা জায়গায় কিন্তু কখনো ফাঁকা থাকে না, এগুলো কিন্তু ফিল আপ হয়ে যায়। তো সেম ভাবে এই ভ্যালেন্স ব্যান্ডে কিন্তু 4টা ইলেকট্রন ছিল। সো প্রথম ইলেকট্রনটা যখন ফ্রি ইলেকট্রনে কনভার্ট হয়ে গেল, কন্ডাকশন ব্যান্ডে চলে গেল, তখন এই যে ফাঁকা জায়গাটা ক্রিয়েট হলো, এই ফাঁকা জায়গাটা ফিল আপ করার জন্য এখান থেকে এই ভ্যালেন্স ব্যান্ডের অন্য পাশের যে একটা ইলেকট্রন ছিল সে কিন্তু এইদিকে মুভ করবে এবং সে চাবে এই ফাঁকা জায়গাটা গিয়ে আমি ফিল আপ করে দিই। ওকে, সো এম পজিশন থেকে এই ইলেকট্রনটা এসে হচ্ছে এল পজিশনে এই ভ্যাকিউমটা ফিল আপ করে দিল। তাহলে এম পজিশনে তো আর ইলেকট্রনটি নেই, সেটা তো এখন এল পজিশনে চলে এসেছে, তাহলে এম পজিশনে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, একটা হোলের ক্রিয়েট হবে, রাইট? সেম ভাবে এন পজিশনের যে ইলেকট্রনটা সে আবার চাবে যে এই ভ্যাকিউমটা বা ভ্যাকেন্সিটা বা ফাঁকা জায়গাটা সে ফিল আপ করতে চাবে। তার ফলে সে এন এর যে ইলেকট্রনটি, এন পজিশনের ইলেকট্রনটি আবার এম পজিশনের দিকে মুভ করবে এবং এই ভ্যাকিউম বা এই হোলটা ফিল আপ করে ফেলবে। অ্যাজ আ রেজাল্ট এন পজিশনে আবার একটা হোলের ক্রিয়েট হবে। আবার সিমিলারলি পি পজিশনের ইলেকট্রনটা এন কে ফিল আপ করার জন্য এদিকে চলে আসলে ফাইনালি আমরা পি পজিশনে একটা হোলকে দেখতে পাবো। সেখানে কি একটা মজার ব্যাপার আপনারা খেয়াল করেছেন যে ইলেকট্রনের যে মুভমেন্টটা সেটা কিন্তু হচ্ছে পি থেকে এন, এন থেকে এম, এম থেকে এল, রাইট? ইলেকট্রনগুলো কিন্তু ক্রমাগত এভাবে ডানে সরে আসতেছে এবং এই হোলগুলোকে ফিল আপ করছে। কিন্তু হোলের যে মুভমেন্টটা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ফার্স্টে এল এ ছিল, দেন হোলটা হচ্ছে চলে আসছে এম এ, দেন এম থেকে হোলটা চলে আসছে এন এ, এবং অ্যাট লাস্ট আমরা হোলটাকে কিন্তু পি তে দেখতে পাচ্ছি। তার মানে ইলেকট্রনের প্রবাহটা যেদিকে হচ্ছে, আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে হোলের প্রবাহটা কিন্তু ঠিক তার অপোজিট দিকে হচ্ছে। সো দ্যাটস দ্য ম্যাজিক্যাল থিং, সে ইলেকট্রনের প্রবাহটা যেদিকে হয়, হোলের প্রবাহটা হয় ঠিক তার অপোজিট দিকে। সো এই ব্যাপারটা আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে আরো ভালোভাবে দেখতে পাবো। সো আমরা এখানে হচ্ছে সার্কিট থেকে দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের প্রবাহটা হচ্ছে এদিকে, কিন্তু হোলের প্রবাহটা হচ্ছে ঠিক তার অপোজিট দিকে, রাইট? সো দ্যাটস দ্য থিং। এবার আপনারা এখানে হচ্ছে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ইন্ট্রিনসিক। সো এই ওয়ার্ডটার সাথে হয়তো বা আপনারা পরিচিত নয়। ইন্ট্রিনসিক মিন হচ্ছে পিওর, অর্থাৎ যখন একটা সেমিকন্ডাক্টর, সেটা হোক সিলিকন হোক জার্মেনিয়াম, একটা একটা সেমিকন্ডাক্টরের মধ্যে যখন সেই পদার্থটা ছাড়া অন্য কোনো পদার্থ থাকবে না, অর্থাৎ অপদ্রব্য থাকবে না, অন্য কোনো সাবস্টেন্স থাকবে না, পিওরলি সেই পদার্থটাই শুধু বিরাজ করবে, তখন হচ্ছে আমরা এটাকে বলি ইন্ট্রিনসিক। অর্থাৎ যদি সেটা সিলিকনের হয় তখন ইন্ট্রিনসিক সিলিকনের সেমিকন্ডাক্টর, আর যদি সেটা জার্মেনিয়ামের হয় তাহলে হচ্ছে পিওরলি জার্মেনিয়াম, অর্থাৎ জার্মেনিয়ামের একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আমি বলতে পারি, রাইট? সো আপনাদের মাথায় অবভিয়াসলি চলে আসতেছে যে আমরা তাহলে অপদ্রব্য যদি মিশ্রিত করি, অর্থাৎ যদি এখানে সিলিকন যদি হয় সেমিকন্ডাক্টরটা, তাহলে সিলিকন ছাড়াও যদি অন্য সাবস্টেন্স চলে আসে, তখন আসলে আমরা এটাকে কি বলবো? তখন এটিকে আমরা বলবো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবং এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের কনসেপ্টটা অনেক জরুরি। কেন? কারণ আমরা ইম্পিউরিটি বা ভেজাল বা অপদ্রব্য মিশ্রিত করি এই সেমিকন্ডাক্টরের মধ্যে, এটার পিছনে একটা রিজন আছে যে আমরা আসলে কেন পিওর একটা জিনিসকে কেন আমরা হচ্ছে ভেজাল বা অপদ্রব্য মিশ্রিত করব। কারণ হচ্ছে একটা পিওর সেমিকন্ডাক্টর আসলে কারেন্টের যে ফ্লো বা ইলেকট্রনের ফ্লো বলতে পারেন বা যে হোলের ফ্লো বলতে পারেন, এটা ঠিক মতো করতে পারে না। অর্থাৎ আমরা যদি এটাকে হচ্ছে ইলেকট্রনের ফ্লো বা হোলের ফ্লো ঠিকমতো ঘটাতে চাই, আমরা যদি কারেন্টের ফ্লোটা পেতে চাই, তাহলে আমাদেরকে এখানে এই সেমিকন্ডাক্টরগুলোর মধ্যে কিছু অপদ্রব্য মিশ্রিত করতে হয়। তো এই যে আহ, অপদ্রব্য বা ভেজাল মিশ্রণের যে প্রসেস, সেই প্রসেস বা মেথডটাকে বলা হচ্ছে ডোপিং। এবং আমরা এই ভেজাল মিশ্রিত করার প্রসেসটাকে হচ্ছে দুইভাবে হ্যান্ডেল করতে পারি, এবং অ্যাজ এ রেজাল্ট আমরা হচ্ছে দুই ধরনের সেমিকন্ডাক্টর এখান থেকে প্রডিউস করতে পারি। তো আমরা ইন ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, কিভাবে আমরা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর প্রডিউস করতে পারি। ফার্স্টে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করি যে এন টাইপে আসলে হয় কি। আপনারা এন থেকে কিন্তু একটা জিনিস একটু হলেও বুঝতে পারছেন যে এন ফর নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ নেগেটিভ একটা ভাইব পাচ্ছি। আমরা কিন্তু জানি যে ইলেকট্রন এটা কিন্তু একটা নেগেটিভ চার্জ, রাইট?
এবং হোল যেটিকে নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, এই হোলটা একটা পজিটিভ চার্জ রিপ্রেজেন্ট করে। তার মানে এন টাইপ, আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এখানে হচ্ছে ইলেকট্রনের কিছু একটা আমরা হয়তো বা দেখতে পাবো, রাইট? সো চলেন আমরা হচ্ছে একটু দেখা ট্রাই করি যে আসলে ঘটনাটা কি ঘটে। আমরা যখন সেমিকন্ডাক্টর নেই, লাইক আমরা হচ্ছে জার্মেনিয়ামকে অ্যাজ এ সেমিকন্ডাক্টর হিসেবে চুজ করলাম, তাহলে অবভিয়াসলি এখানে হচ্ছে একটা জার্মেনিয়াম পরমাণু থাকবে না, এখানে হিউজ অ্যামাউন্ট অফ জার্মেনিয়াম পরমাণু থাকবে, রাইট? তো সেই পরমাণুগুলোর মধ্যে আমরা ভেজাল হিসেবে আর্সেনিকটাকে চুজ করলাম। কেন আমরা আর্সেনিকটাকে চুজ করলাম? কারণ আর্সেনিকের যে লাস্ট শেল বা ভ্যালেন্স শেল, এই শেলে হচ্ছে 5টি ইলেকট্রন থাকে। সো আমরা কেন 5টি ইলেকট্রনকে নিলাম, আমরা কেন 4টিকে নিলাম না? সো সেটি আমরা দেখে আসি যে যখন একটা জার্মেনিয়ামের ক্রিস্টালের মধ্যে আমরা একটা আর্সেনিককে হচ্ছে পুশ করলাম, তখন সে আর্সেনিকের যেহেতু 4টি ইলেকট্রন রয়েছে, এক্সট্রাভাবে একটি রয়েছে, সেটা আমরা আপাতত হচ্ছে ইগনোর করলাম, বাট এক্সট্রা যে 4টা ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি, সেই 4টা ইলেকট্রন জার্মেনিয়ামের 4টা ইলেকট্রনের সাথে খুব ইজিলি হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধনটা কিন্তু ক্রিয়েট করে ফেলবে, রাইট? কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট অফ দ্য ইলেকট্রন, আই মিন ফিফথ ইলেকট্রন। এই ফিফথ ইলেকট্রনটার আসলে কি হবে? আর্সেনিকের 4টা ইলেকট্রন জার্মেনিয়ামের 4টা ইলেকট্রনের সাথে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন তো ক্রিয়েট করে ফেলেছে, বাট আর্সেনিকের আরেকটা এক্সট্রা ইলেকট্রন কিন্তু থেকে গেছে। এই ফিফথ ইলেকট্রনটা কিন্তু সে আর কারোর সাথে বন্ড ক্রিয়েট করতে পারছে না, কারণ জার্মেনিয়ামের কিন্তু 5টা ইলেকট্রন না, জার্মেনিয়ামের 4টা ইলেকট্রন। সো সে 4টাই ইলেকট্রনের মাধ্যমে সমযোজী বন্ধন ক্রিয়েট করতে পারবে। সো আর্সেনিকের 4টা, জার্মেনিয়ামের 4টা ইলেকট্রনের সাথে খুব ইজিলি বন্ড ক্রিয়েট করলেও আর্সেনিকের যে পঞ্চম ইলেকট্রনটি থেকে যায়, এই ইলেকট্রনটা কিন্তু কোনো বন্ড ক্রিয়েট করতে পারে না। সো আমরা জানি যে যে ইলেকট্রনগুলো হচ্ছে কোনো বন্ডে অ্যাটাচড থাকে না, এগুলো কি কি বলা হচ্ছে? এগুলোকে অবভিয়াসলি ফ্রি ইলেকট্রন বলা হচ্ছে, রাইট? তার মানে অবভিয়াসলি আমরা কখনোই একটা সেমিকন্ডাক্টরের মধ্যে একটা আর্সেনিক মিশ্রণ করব না, আমরা হিউজ অ্যামাউন্ট অফ আর্সেনিকের পরমাণু হচ্ছে এখানে পুশ করব, রাইট? সো অ্যাজ আ রেজাল্ট আমরা হিউজ অ্যামাউন্ট অফ ফ্রি ইলেকট্রন পেয়ে যাব, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যাটা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এন টাইপ আমরা এজন্যই বলছি, যেহেতু এটা ইলেকট্রনের পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, তার মানে হচ্ছে এটা নেগেটিভ চার্জকে বাড়িয়ে দিচ্ছে। সো এটাকে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর বলতে পারি। এবং এই যে ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রনগুলোই আসলে অ্যাজ আ চার্জ ক্যারিয়ার হিসেবে এখানে কাজ করবে। সো মেজরিটি চার্জ ক্যারিয়ার, অর্থাৎ মোস্ট অফ দ্য চার্জকে যে ক্যারি করবে সেটা হচ্ছে ইলেকট্রন। এখানে একটা কনসেপ্ট হচ্ছে আমি একটু আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার। আমরা যেহেতু মেজরিটি নিয়ে কথা বলেছি, আমরা মাইনরিটি নিয়ে একটু কথা বলবো, যে এখানে আসলে ইলেকট্রন মোস্ট অফ দ্য কেসেস চার্জটাকে ক্যারি করবে, কিন্তু কিছু কিছু হোল কিন্তু এখানে এক্সিস্ট করবে, অল্প কিছু হোল এখানে এক্সিস্ট করবে, যেগুলো কিন্তু আসলে কিছু চার্জকে ক্যারি করবে। তো এই জিনিসটা আমরা যখন ইন ফিউচার হচ্ছে একটা টপিক রয়েছে এটার জন্য আপনাদের ডেডিকেটেড, ওই টপিকটা যখন আলোচনা করব তখন হচ্ছে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে মাইনরিটি চার্জ ক্যারিয়ারটা কেন ইম্পর্টেন্ট, কেন আমি আসলে এখানে ফোকাস দিচ্ছি এই জিনিসটাকে। তো আপাতত আপনারা এটাকে ইগনোর করতে পারেন। এবার আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব, যে সিমিলারলি এখানে হচ্ছে পি টাইপ। সো আমরা কিন্তু এখান থেকে হচ্ছে পি ফর পজিটিভ পজিটিভ একটা ভাইব পাচ্ছি, রাইট? সো তার মানে হচ্ছে এখানে হোলের সংখ্যাটা আমরা হয়তো বা বেশি দেখতে পাবো, রাইট? ইলেকট্রনের ডোমিনেন্টটা না দেখে আমরা মনে হয় হোলের হচ্ছে ডোমিনেশন দেখতে পাবো, রাইট? সো চলেন আমরা হচ্ছে একটু দেখে আসি যেখানে কি হয়। সেম ভাবে আমরা একটা জার্মেনিয়ামের ক্রিস্টালের মধ্যে একটা এমন পদার্থকে বা সাবস্টেন্সকে আমরা অ্যাড করছি যেটির লাস্ট শেলে হচ্ছে 3টি করে ইলেকট্রন থাকে। কেন আমরা এই কাজটি করছি? কারণ হচ্ছে আমরা যদি 3টি ইলেকট্রন রয়েছে এমন একটা সাবস্টেন্স যেমন গ্যালিয়াম, এটাকে যদি এর ক্রিস্টালের মধ্যে পুশ করতে পারি, তাহলে গ্যালিয়ামের 3টে ইলেকট্রন পাশের 3টি জার্মেনিয়ামের সাথে কিন্তু খুব ইজিলি 3টি ইলেকট্রনের সাথে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন যেটিকে বলে সেটি হচ্ছে ক্রিয়েট করে ফেলবে, রাইট? কিন্তু এই সাইডের যে জার্মেনিয়ামটা আছে সে কিন্তু নিজের একটা ইলেকট্রন ঠিকই প্রোভাইড করবে, সে এক্সপেক্ট করবে যে গ্যালিয়ামও তার সাথে একটি ইলেকট্রন শেয়ার করুক, বন্ড ক্রিয়েট করুক, কিন্তু গ্যালিয়ামের কিন্তু সেই ইলেকট্রনটি নেই, কারণ গ্যালিয়ামের কিন্তু লাস্ট শেলে অলরেডি আমরা জানি যে মাত্র 3টি ইলেকট্রন রয়েছে। সো তার চতুর্থ ইলেকট্রনটা কিন্তু নেই, তার মানে সে কিন্তু এখানে চাইলেই ইলেকট্রন প্রোভাইড করতে পারছে না। তার মানে একটা ইলেকট্রনের কিন্তু ঘাটতি দেখতে পাচ্ছি। সো ইলেকট্রন যেহেতু নাই, সো ইলেকট্রনের অনুপস্থিতির যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু অ্যাজ আ হোল হিসেবে আমরা
বলতে পারি, রাইট? আমরা কিন্তু এটা দেখে এসেছি, তার মানে এখানে একটা হোল ক্রিয়েট হয়। সো আমরা হিউজ অ্যামাউন্ট অফ গ্যালিয়াম অবশ্যই এখানে পুশ করব। সো একটা পরমাণু নিয়ে তো আসলে কখনো কোনো সেমিকন্ডাক্টর গঠিত হয় না। সো আমরা যে জাস্ট একটা গ্যালিয়াম পরমাণু দিব এমন না। সো হিউজ অ্যামাউন্ট অফ গ্যালিয়াম যখন দিব, আমাদের হিউজ অ্যামাউন্ট অফ হোলের ক্রিয়েট হবে, রাইট? সো তখন আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে এই হোলটা হচ্ছে কাজ করবে। সো অবভিয়াসলি আগের বারের মতো এখানে হচ্ছে মাইনরিটি যে চার্জ ক্যারিয়ারটা সেটা কিন্তু ইলেকট্রনে থাকবে। সেটা আমরা ইন ফিউচার হচ্ছে আলোচনা করব, যে কেন আমরা মাইনরিটি চার্জ ক্যারিয়ার নিয়ে এত হচ্ছে আলোচনা করছি। সেটা আমরা যখন জাংশন আলোচনা করব, পিএন জাংশন, আপনার এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো সেমিকন্ডাক্টর নিয়ে হচ্ছে এইটুকুই আলোচনা ছিল।